নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি হৃদয়স্পর্শী গল্প, মাস্টার মশাই। এই গল্পে ফুটে উঠেছে এক গ্রাম্য পরিবেশের অসাধারণ চিত্র। তাছাড়া এই গল্পের মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় ঘটবে তখনকার দিনের সমাজ ব্যবস্থার। আজকের গল্পটি আমরা নিয়েছি সুন্দর প্রকাশনী থেকে প্রকাশিত বিভূতিভূষণ গল্প সমগ্র প্রথম খণ্ড থেকে। আর বেশি কথা না বাড়িয়ে তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, মাস্টার মশাই। প্রশান্তবাবুর কথা আমার এখনো পরিষ্কার মনে আছে। সেদিন যেন কিসের ছুটি ছিল। বিকেলবেলা আমি স্টেশনের ধারে বেড়াতে যাচ্ছিলাম। বিকেলবেলা আমি প্রায় স্টেশনে বেড়াতে যেতাম, বিশেষত ছুটির দিনে। করে স্টিম ছাড়ে, খটখট করে গাড়ি চলতে থাকে, মাঝে মাঝে বিকট শব্দে সিটি দেয়। রেলের পুলের ওপর বসে আমার সেই সব দেখতে বেশ ভালো লাগতো। সন্ধ্যা হতে তখনও অনেক দেরি। পশ্চিম আকাশে লাল সূর্য যেন ফাগ ছড়িয়ে চারিদিকে ভরিয়ে দিচ্ছে। কর্মব্যস্ত পৃথিবীর ক্লান্তি ও শান্তির চিহ্ন ফুটে উঠেছে। ধীরে ধীরে নিঃশব্দতায় ধরিত্রী ভরে যাচ্ছে। আশেপাশে ঝোপঝাপ থেকে পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে। আমি আঁকাবাঁকা মেঠো পথ বেয়ে পাকা কাঁঠালের তীব্র গন্ধে চিত্ত মদির করে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছি। এমন সময় কলকাতা থেকে ট্রেনখানা এসে প্ল্যাটফর্মের ধারে দাঁড়ালো। সে এই দীর্ঘ পথ অতিক্রম করে সশব্দে হাঁফ ছাড়তে লাগলো। মাত্র কয়েক মিনিটের জন্যে তার বিশ্রাম নেবার অধিকার। এই ক্ষণস্থায়ী মুহূর্ত কয়টির মধ্যে সকলের ওঠানামা শেষ করতে হবে। যথাসময়ে গাড়ি পুনরায় ছেড়ে দিল। সে ঝিকঝিক করতে করতে সরু ফালি লাইনের ওপর দিয়ে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ধূম নির্গত করে ক্রমে ক্রমে লুপ্ত হয়ে যেতে লাগলো। তার পেছনের লাল আলোটা বহুক্ষণ ধরে দেখতে পেলুম। আম কাঁঠালের বাগানের ধার দিয়ে বাঁশঝোপের পাশ বেয়ে সবুজ ধান ক্ষেতের কোণ ধরে পানের ঝাড় পেছনে ফেলে সশব্দে ট্রেন চলে গেল। কুলির মাথায় মোট চাপিয়ে একটি ভদ্রলোক স্টেশনের থেকে বেরিয়ে এলেন। বেশ সুপুরুষ চেহারা, বয়স বছর 30-35, খুব ফর্সা, চোখে সোনার চশমা। গ্রামের মধ্যে কোথাও তাকে দেখেছি বলে মনে হয় না। অবাক হয়ে তাঁর পানে অনিমেষ নয়নে তাকিয়ে রইলুম। আশ্চর্য, তিনি আমার কাছেই এগিয়ে এলেন। এমনকি তিনি আমাকেই প্রথম সম্বোধন করলেন, শোনো খোকা। আমার চিত্ত পরম শ্রদ্ধায় ভরে গেল। বিনীত কণ্ঠে বললুম, আগে। তিনি বললেন, আচ্ছা, তুমি বুঝি এখানে থাকো? বললুম, আগে হ্যাঁ। তিনি বললেন, বিষ্ণুপুর হাই স্কুল কোথায় বলতে পারো? বললুম, এই তো আমাদের স্কুল, চলুন না নিয়ে যাচ্ছি। তিনি বললেন, ও, তুমি তুমি বুঝি ওই স্কুলে পড়ো? আমি গর্ব অনুভব করলুম। তিনি বললেন, তা কোন ক্লাসে পড়ো তুমি? বললুম, ক্লাস 7। তিনি বললেন, বেশ বেশ, তোমার নাম কি? বললুম, আগে শ্রীমান নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়। কথায় কথায় আমরা অনেক দূর এগিয়ে এসেছি, গ্রামের মধ্যেই প্রায়। একটা মোড় বাঁকতেই স্কুল দেখা গেল। বললুম, ওই দেখুন আমাদের স্কুল, ওই ওই সাদা রঙের দোতলা বাড়িটা।
আপনি কোথায় যাবেন? স্কুল তো এখন বন্ধ। তিনি বললেন, আসলে আমি যাব আশু চৌধুরীর বাড়ি। আমি বললুম, ও আপনি বুঝি আমাদের নতুন হেডমাস্টার? তিনি স্মিত মুখে বললেন, হ্যাঁ, ঠিক ধরেছ। কেন বলো তো? আশ্চর্য, আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলেছি? প্রশান্ত কুমার মুখোপাধ্যায়, এমএ, আমাদের নবনিযুক্ত প্রধান শিক্ষক। আমি নিবিড় শ্রদ্ধায় তার পদধূলি মাথায় নিলুম। তিনি আমার পিঠ চাপড়ে বললেন, আরে আরে কি করছো? থাক 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 বাবা, থাক। আজও আমি সেদিনের কথা ভুলিনি। তার সেই সৌম্য মূর্তি, মধুর ভাষা আমার স্মৃতিপটের খুব গভীরে রেখাপাত করে গেছে। স্কুলে রীতিমতো হইচই পড়ে গেল। আগেকার বুড়ো হেডমাস্টারের পরিবর্তে প্রশান্তবাবুকে পেয়ে অনেকে স্বস্তি বোধ করলেন। উঁচু ক্লাসের বড় বড় ছেলেরা তো হেসেই ফুঁ করে উড়িয়ে দিল, বলল, আরে ছ্যা, ও আবার হেডমাস্টারই করবে, ডিসিপ্লিন কাকে বলে তাই হয়তো জানে না, অতটুকু হেডমাস্টার আবার কে বা মানবে? ধর ধর ধর, কি যে বলিস! এই কি বলিস বক্কেশ্বর? বক্কেশ্বর উড়ি দিয়ে বলল, আরে অমন অবনী বাবুকে ঘায়েল করে দিলাম, তার আবার প্রশান্ত মুখুজ্জে এনে মাত্র 2 দিন, তারপর দেখে নিস বাছাধনকে বুঝিয়ে দেব। আমরা হচ্ছি স্কুলের লিডার। নে নে ভোলানাথ, একটা গান ধর তো। সঙ্গীতজ্ঞ ভোলানাথ বলল, এই স্কুলে বসে গান? আরে গর্ধব, টিফিনের সময় গান ধরবি তো তাতে কি হয়েছে? নে নে গানটা আরম্ভ কর। সেই ভুলি করে ভুলিতে নারী। অগত্যা ভোলানাথ গলা ছেড়ে গান ধরল। গায়ক ভোলানাথের স্কুলে বেশ নামডাক আছে। আমি জানালার ফাঁক দিয়ে দেখছিলুম। সেখানে ঢোকবার হুকুম নেই, কারণ সে হচ্ছে বড়দের আসর। গান বেশ তালে তালে চলতে লাগলো। এমন সময় কোথা থেকে হেডমাস্টার মশাই সেখানে নিঃশব্দে এসে হাজির হলেন। কে যেন ভোলানাথের গালটা 2 হাত দিয়ে চেপে ধরল। লিডারদের মুখ শুকিয়ে একদম পাংশু হয়ে গেল। তাদের বীরত্ব আস্ফালন চিরতরে অস্তমিত হলো। হেডমাস্টার মশাই ভোলানাথের কান ধরে দাঁড় করিয়ে তার 2 গালে ঠাস ঠাস করে 2টো চড় মেরে বললেন, কি করছো তোমরা? এটা বাগান বাড়ি নয়। তারপর শ্রোতাদের এক এক চড় মেরে তিনি যেমন নিঃশব্দে এসেছিলেন তেমন নিঃশব্দেই আবার প্রস্থান করলেন। লিডারদের রক্ত তখন একেবারে গরম হয়ে গিয়েছে। কেউ বলল সেক্রেটারির কাছে অ্যাপ্লিকেশন করবে, কেউ বলল মজা দেখাবে। কিন্তু কারুর মজা দেখাতে কিংবা অ্যাপ্লিকেশন করতে সাহস হলো না। পরন্তু সকলে এক বাক্যে স্বীকার করল যে হেডমাস্টার মশাই ভারী রাশভারী এবং কড়া মেজাজের লোক। বাস্তবিক স্কুলের সকলেই তাকে রীতিমতো সমীহ করে চলত। অল্প দিনের মধ্যেই গ্রামময় তার সুনাম রটে গেল আদর্শ শিক্ষক হিসেবে। তাকে সকলে ভক্তি শ্রদ্ধা করতে লাগল। তিনি ছিলেন ছাত্রদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত। যে যখন যা প্রশ্ন করত তিনি তখনই তার উত্তর দিতেন। ছেলেদের মঙ্গলের জন্য তিনি সব সময় উন্মুখ ছিলেন। তার মধ্যে কোথাও একটুকু গর্ব ছিল না। তার মুখ কোনো সময়ে হাস্যমধুর, কোনো সময়ে বা গাম্ভীর্যে অটল প্রায়। সেই যে কথা আছে না, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। হেডমাস্টার মশাই ছিলেন ঠিক সেই রকম। ছেলেরা কোনো অন্যায় করলে তিনি তখন কঠোর শাস্তি দিতেন। আবার ছেলেরা কোনো ভালো কাজ করলে তিনি তাদের প্রাণ ঢেলে ভালোবাসতেন। মাস কয়েক পর শুনলাম তার নাকি বিয়ে, এমনকি আমারই কাকার মেয়ে উষার সঙ্গে। উষাকে দেখতে ছিল ফুটফুটে ফুলের মতো। দুজনকে চমৎকার মানায়।
হারান চক্রবর্তী বললেন, অমন সোনার টুকরো মাস্টারকে সংসারী না হলে কি মানায় মুখুজ্জে মশাই? আমরা থাকতে এমনি করে কি ভেসে ভেসে বেড়াবে? মুখুজ্জে মশাই বললেন। কিন্তু বিয়ে যে করতে চাইছে না। চক্রবর্তী বললেন, খেপা, বিয়ে কর বললেই বুঝি ছেলেরা রাজি হয়? কলিকালে সব উল্টে গেছে। ওরা মুখে প্রথমে ওরকম বলে থাকে, তুমি দেখে নিও ও বিয়ে করবেই। আরে দাদা, বিয়ে করতে কার না ইচ্ছে যায়? দেখে নিও, চাটুর্যের মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবই দেব। যথাসময়ে তারা হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে কথাটা পাড়লেন। কিন্তু হেডমাস্টার মশাই প্রথমে বিনীতভাবে তাদের প্রস্তাব পালনে অক্ষমতা প্রকাশ করলেন। অথচ গ্রামের লোকও কেউ সহজে ছাড়ল না। হেডমাস্টার মশাই বললেন, আগে দেখুন, আমার আত্মীয় স্বজন এখানে কেউ নেই। এখানে বাড়ি ঘরদোরও আমার নেই। আমি থাকি পরের বাড়ি। এখন আমার বিয়ে করা সাজে না। রায়মশাই বললেন, বাড়ির জন্য ভাবতে হবে না মাস্টার মশাই, আমার একটা বাড়ি তো অমনি অমনি পড়ে রয়েছে, উঠবেন সেখানে গিয়ে। হেডমাস্টার মশাই বললেন, আহা, আপনি আমায় নয় আজ থাকতে দিলেন, নয় ধরুন কাল থাকতে দিলেন, কিন্তু চিরকাল কি আশ্রয় পাবো? রায়মশাই বললেন, আশ্রয় দেওয়া কার সাধ্যি বলুন মাস্টার মশাই? আপনি নয় এক কাজ করতে পারেন, মাসে মাসে কিছু ভাড়া দেবেন, তাহলেই হবে। যতদিন বাড়ি থাকবে, যতদিন আপনি এখানে থাকবেন, ততদিন আপনি ওখানে বাস করুন না। এই আমার শেষ কথা। হেডমাস্টার মশাই বললেন। শুধু তাই নয়, আমার বিয়ে দেবেই বা কারা? রায়মশাই বললেন, আরে না না, তার জন্য কিচ্ছু ভাববেন না। আমার বাড়ির মেয়েরা গিয়ে আপনার বিয়ের সমস্ত বন্দোবস্ত করে দেবে। আপনি কেবল 7 পাক ঘুরে আসবেন, ব্যাস। মানে গরিবের কন্যাদায় থেকে উদ্ধার দেওয়া। অগত্যা মাস্টার মশাইকে বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হতে হলো। তিনি একদিন সন্ধ্যার প্রাক্কালে উষাকে দেখে এলেন। সেই প্রথম দেখাতেই তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। তিনি উষাকে তার নিজের হাতের নাম লেখা আংটি দিয়ে আশীর্বাদ করলেন। বাড়ির ভেতর থেকে শাঁখ বেজে উঠল। মেয়েরা উলু দিল। হেডমাস্টার মশাই আমাদের ইংরেজি পড়াতেন। প্রথম দিন ক্লাসে এলেন গম্ভীরভাবে। স্টেশনের সেই প্রশান্তবাবু আর নেই। কারুর মুখে কোনো কথা নেই, যেন নিঃশ্বাসের শব্দটুকু শোনা যায়। তিনি আমাদের একখানা বই নিয়ে বললেন, আচ্ছা বলো, তোমাদের কি কি পদ্য পড়ানো হয়েছে? আমি বললুম, উই আর 7 লিউসি গ্রে দ্য ব্লাইন্ড বয়। তিনি বললেন, উই আর 7 হয়েছে? কার লেখা বলো দেখি। সকলে সমস্বরে চিৎকার করে উঠল। তিনি বললেন, একজন একজন করে উত্তর দাও। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে তোমরা কে কি জানো? কারুর মুখে কোনো কথা সরল না। তিনি আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, তুমি তুমি বলো দেখি। আমি বললুম, তিনি প্রকৃতিকে ভালোবাসতেন। তার বিশ্বাস ছিল যে প্রকৃতিরও প্রাণ আছে। তিনি বললেন, বাহ, বেশ বেশ, বলো তো এই জায়গাটার মানে কি? অনেকেই তার কথার মানে করে গেল। তিনি তখন বললেন, আচ্ছা, সবই তো শুনলাম, আর কি কেউ কিছু জানো এই সম্পর্কে? কেউ আর উত্তর করতে পারল না। আমি বললুম, ওই মানে আমরা শিখেছি। তিনি মৃদু হাসলেন, বললেন, তোমাদের মানে ঠিকই হয়েছে, ওর আর একটা বিশেষ অর্থ আছে। আমরা সকলে অবাক হয়ে তার পানে তাকিয়ে রইলুম। তখন তিনি বললেন, আত্মার অমরত্বের কথা। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলুম। সে ব্যাখ্যা
এখনো আমার বেশ মনে আছে। শেষে তিনি বললেন, তোমাদের ক্লাসের ফার্স্ট বয়কে? আমি উঠে দাঁড়ালুম। তিনি বললেন, ও, আরে, তোমার সঙ্গেই না সেদিন দেখা হয়েছিল? তোমার নাম নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় না? আগে হ্যাঁ মাস্টার মশাই। এরপর তার সঙ্গে আমার পরিচয় খুব গভীর হয়ে উঠল। তিনি প্রায় আমার ছুটির পর আপিস ঘরে নিয়ে কত সুন্দর সুন্দর বই পড়তে দিতেন। যে জায়গাটা বুঝতে পারতুম না সেটা কত রকমে কতবার বুঝিয়ে দিতেন। তিনি প্রায় বলতেন, ছত্রানাং অধ্যয়নং তপ। এখন তোমরা শুধু পড়বে। পড়া মানে যে কেবল বইয়ের পড়া তা নয়। পড়া মানে জিজ্ঞাসু চোখ মেলে পৃথিবীর চারদিক গভীরভাবে দেখা। যেন নিউটন কি করে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন, কি করে গ্যালভানি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, স্নান করতে করতে আর্কিমিডিস হাইড্রোস্ট্যাটিক্সের কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন? আমাদের চারপাশে এমন অনেক জিনিস ঘটছে যা আমরা দেখছি শুধু সাদা চোখে। তার সেই পর্দা সরিয়ে রহস্য উদ্ঘাটন করতে পারছি না। বড় হতে হলে চোখ চাই, সব জিনিস বুঝে দেখবার চোখ। আমরা পরম বিস্ময়ে তার কথা শুনতুম। তিনি বলতেন, জানো, এই দেশ তোমাদের কাছে কিছু চায়। তোমরা দেশের কাছে বলি প্রদত্ত। দেশের মুখ উজ্জ্বল করতে হবে তোমাদেরই। প্রতিজ্ঞা করো, দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা প্রতিজ্ঞা করলুম। যে মাস্টারমশাইয়ের বিয়ে করবার আদৌ প্রবৃত্তি ছিল না, আশীর্বাদের পর তার মধ্যে উৎসাহ যেন একদম নতুন করে জাগার দিয়ে উঠল। অজস্র পয়সা খরচ করে তিনি বিরাট আয়োজন করতে লাগলেন। সারা গ্রামে মহা ধুমধাম পড়ে গেল। আমাদের স্কুল 4 দিনের জন্য বন্ধ রইল। কলকাতা থেকে গায়ে হলুদের আগের দিন জিনিসপত্র কিনে আনা হলো। বোনের জন্য 45 টাকা দামের একখানা বেনারসি শাড়ি এলো। বিখ্যাত জুয়েলারি দোকান থেকে গহনা এলো। তারপর দুরান্তর কাঁপিয়ে সানাই বেজে উঠতে লাগলো। গায়ে হলুদ দেখে সকলে তো অবাক হয়ে গেল। গোধূলি লগ্নে বিয়ে। পাশের গ্রামের হেমন্ত হাজরারা মোটর পাঠিয়ে দিয়েছে বর নিয়ে যাওয়ার জন্য। সারাদিন ধরে ফুল দিয়ে সেই মোটর সাজানো হচ্ছে। আমাদের মন আনন্দে ভরে গেছে। আমাদের চণ্ডী মণ্ডপে বসে বসে আমরা তর্ক করছি, বরযাত্রী বড় না কনে যাত্রী বড়। এমন সময়ে দেখি স্কুলের সেক্রেটারি মশাই একজনকে বেঁটে মতো কালো ভদ্রলোক তাকে নিয়ে উপস্থিত হলেন। তিনি আমায় বললেন, তোর বাবাকে একটু ডেকে দে দেখি। তার মুখ অত্যন্ত গম্ভীর এবং চিন্তাযুক্ত। আমি বাবাকে ডেকে দিলুম। সেক্রেটারি বললেন, শুনে যান গোষ্ঠবাবু, এই ভদ্রলোক কি বলছেন। বাবা বললেন, কি কি? সেক্রেটারি বললেন, এই এদিকে আসুন, সতীশবাবুর মুখে এই ব্যাপারটা শুনুন। সতীশ ওরফে সেই কালো মতো ভদ্রলোকটির মুখে মৃদু হাসি ফুটে উঠল। বাবা উদ্বিগ্ন হয়ে তাদের কাছে গেলেন। তারা কি সব বললেন। বাবার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। তখনই কাকাকে ডাকা হলো। তিনি তো মাথায় হাত দিয়ে বসলেন। বাড়ির ভেতর মেয়েরা চিৎকার করে কেঁদে উঠল। মুহূর্তের মধ্যে চারিদিক নিরানন্দে ভরে গেল। সারা গৃহে বিষণ্ণতার ছায়া। সেক্রেটারি মশাই যাবার সময় বলে গেলেন, একেই বলে কলিকাল। নইলে বলুন, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না। আজকাল মানুষ চেনা দেয়। ইতিমধ্যে পাড়ার অ্যামেচার ড্রামাটিক ক্লাবের মেম্বাররা এসে হইচই বাঁধিয়ে দিল। বলল, শাস্তি চাই। পাড়ার মধ্যে একটা বাইরের লোক এসে এরকম কেলেঙ্কারি করবে, বেয়াদবি করবে, আমরা তা একদম মানব না। আপনি হুকুম দিন,
আমরা এক্ষুনি ওর হাত পা গুড়িয়ে একদম ফেলে রেখে দিয়ে আসছি, এটাই ওর শাস্তি। সেক্রেটারি ব্যস্ত হয়ে বললেন, না 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 না, তোমাদের অত কিছু করতে হবে না। ভদ্রলোকের যা অপমান হবার খুব হয়েছে। গায়ে যদি মানুষের চামড়া থাকে তো বুঝতে পারবে। কালই সমস্ত কাজ বুঝে দূর করে দেব গাঁ থেকে। তোমরা এই গরিব ব্রাহ্মণকে কন্যাদায় থেকে একটু রক্ষা করো। তারা চলে গেলে শুনলুম হেডমাস্টারকে নিয়েই নাকি এই গণ্ডগোলের সৃষ্টি। তিনি নাকি বিধবার ছেলে। ওই সতীশবাবু হচ্ছেন তার কাকা। আমার কাকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এসব ভাগ্য, তা নইলে অমন সোনার টুকরো ছিলেন নাকি বিচ্ছিরি দোষ। উষার বহু কষ্টে বিয়ে হলো সেই গোধূলি লগ্নেই, এই গাঁয়ের মতি বাড়ুজ্যের ছেলে কিরণের সঙ্গে। কিরণ তখন সেকেন্ড ইয়ারে পড়ে। যাই হোক, বিয়েতে আমি আনন্দ পাইনি একটুও। এমনকি বিয়েও কখনো এমন বিষণ্ণতার মধ্যে সম্পন্ন হয়েছে বলে আর তো আমি শুনিনি। কোনো প্রকারে সাত পাক ঘুরে মালা বদল করা আর নিঃশব্দে খাওয়া দাওয়া সাঙ্গ করা। পরের দিন সন্ধ্যাবেলা চুপ করে বাড়ি বসে থাকতে আর ভালো লাগলো না। আস্তে আস্তে স্টেশনের ধারে বেড়াতে গেলুম। সন্ধ্যা হয়েছে, দূরের জিনিস ভালো রকম দেখা যায় না। একটা নারকেল গাছের মাথা কাঁপছে, তার পাশ দিয়ে উজ্জ্বল শুকতারাটি মিটমিট করে জ্বলছে। স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল। গাড়ি আসছে, ফ্ল্যাগ ডাউন করে দেওয়া হয়েছে। অন্য দিন হলে হয়তো ছুটে গিয়ে লাইনের ধারে দাঁড়িয়ে ট্রেন দেখতুম। সেটা হয়তো খটখট খটখট করে চলে যেত। কিন্তু আজ আমার পা যেন উঠতে চাইছে না। ধীরে ধীরে আঁকা বাঁকা পথ বেয়ে চলেছি। এমন সময় দেখি হেডমাস্টার মশাই ঠিক আমার সামনে। তার হাতে একটা সুটকেস, পেছনে চাকরের মাথায় অন্যান্য জিনিসপত্র। তিনি আমার কাছে এলেন, বললেন, এখানে কি করছো নির্মল? বাড়ি যাও, ঠান্ডা লাগবে যে। তার মুখ দিয়ে আর কোনো কথা বেরুলো না। মনে হলো এবার বুঝি তিনি কেঁদে ফেলবেন। আমি নিঃশব্দে তার পদধূলি নিয়ে মাথায় ঠেকালুম। তিনি আমার পিঠটা বার দুয়েক চাপড়ে সহাস্যে বললেন, বেশ বেশ বেশ, থাক। আমি অতি কষ্টে তার মুখের দিকে তাকালুম। তার চোখ চকচক করছে যেন। নিকটেই ট্রেনের শব্দ শোনা গেল। তিনি ক্ষিপ্র পদক্ষেপে প্রস্থান করলেন। যাবার সময় বললেন, বেশিক্ষণ আর এখানে থেকো না, বুঝলে? বিশ্রী হাওয়া দিচ্ছে। মাত্র মিনিট দুয়েক ট্রেনখানা থামল। তার মধ্যেই ওঠানামা শেষ হয়ে গেল। আবার সেই দুরন্ত ট্রেন হু হু করে ছুটে চলল। মাথার উপর দিয়ে ডানা ঝটপট করতে করতে একটা পেঁচা উড়ে গেল। আমার চোখ দিয়ে টপ টপ করে কয়েক বিন্দু অশ্রু ঝরে পড়ল। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাস্টারমশাই। গল্পের সূত্রধার এবং সাউন্ড এফেক্টসে আমি রায়া, গল্পকথক প্রীতম, মাস্টারমশাইয়ের ভূমিকায় সুমন, অন্যান্য চরিত্রে সুকুমার মাইতি, সুদীপ্ত এবং সাগ্নিক, পোস্টার ডিজাইনে প্রীতম।
আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্পবুক। ধন্যবাদ।